আসসালামু আলাইকুম। বিবিএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের এবং বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড টেকনিক্স এই নামে আছে প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ে, আর বাজেটিং অ্যান্ড বাজেটারি কন্ট্রোল নামে আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ে। আসলে দুইটি অধ্যায় একই রকম, তাই আলাদা করে ক্লাসগুলো না নিয়ে একই সাথে ক্লাস নিচ্ছে। শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়, নিয়মকানুন একেবারে সহজে বোঝানো হবে। সময় যাতে কম লাগে এগুলো আমি আগেই লিখে রেখেছি, এখন ব্যাখ্যা করে বোঝাবো। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে যারা ক্লাসগুলো দেখবেন, বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাল্লাহ। তাহলে অধ্যায়ের মূল নাম হচ্ছে ক্যাপিটাল বাজেটিং, মূলধন বাজেটিং। তো মূলধন বাজেটিং কি? মনে করো তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য তুমি নতুন একটা মেশিন ক্রয় করবে, কিংবা দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পে তুমি বিনিয়োগ করবে। এখন বিনিয়োগ করাটা তোমার ঠিক হবে কি না, বা বিনিয়োগ করলে যত টাকা বিনিয়োগ করতেছো এটা কত বছরে বিনিয়োগের টাকা উঠে আসবে, কত বছরে লাভ উঠে আসবে, এগুলো সিদ্ধান্ত নিতে হয়। আর এগুলো নির্ণয় করা যায় অঙ্কের মাধ্যমে। এই যে পুরো বিশ্লেষণ প্রক্রিয়া, এটাই হচ্ছে মূলধন বাজেটিং। এক এক করে আমরা সব জানবো, সব কিছু বুঝতে পারবো। তবে প্রথমে জেনে রাখো, এ অধ্যায়ের ম্যাথের সমাধান করার জন্য সিএফএটি নামের যে টেবিলটা এখানে আমি লিখে রেখেছি, প্রতিটা অঙ্কের মধ্যে এটার প্রয়োজন। এটা বুঝতে পারলে তোমার জন্য সহজ। আর 100% এ অধ্যায় থেকে পরীক্ষায় ম্যাথ থাকবে। অঙ্কের মধ্যে দেওয়া থাকবে সিএফপিটি, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, কর পূর্ববর্তী নগদ প্রবাহ। নিয়ম হচ্ছে আমি এটা থেকে অবচয় বিয়োগ করে দেব। অবচয় বিয়োগ করলে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, কর পূর্ববর্তী আয় কিংবা নগদ প্রবাহ। ইবিটি থেকে ট্যাক্সের টাকা বিয়োগ করা হবে, আর ট্যাক্স বাহির করা হবে ইবিটি এর টাকার উপরে। পাওয়া যাবে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স, কর পরবর্তী আয়। প্রথমে যে পরিমাণ ডেপ্রিসিয়েশন বিয়োগ করেছিলাম, ওই পরিমাণ ডেপ্রিসিয়েশন পুনরায় ইএটি এর সাথে যোগ করে নিতে হবে। যোগ করলে আমরা সিএফএটি, কর পরবর্তী নগদ প্রবাহ, আমরা এখানে পেয়ে যাই। আরও বিস্তারিত আমি অঙ্কের মধ্যে বোঝাবো, আর আজকে একটা ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝাবো। অঙ্কের মধ্যে ডেপ্রিসিয়েশন কিংবা অবচয় দেওয়া থাকবে না। তার আগে বুঝিয়ে দিই অবচয়টা কী। আমার ব্যবসা প্রতিষ্ঠানে একটা যন্ত্রপাতি আমি ব্যবহার করছি, ধরে নাও 10,000 টাকায়। 3 মাস ব্যবহার করার পরে এই যন্ত্রপাতি আমি বিক্রয় করতে চাই। এখন তো আর 10,000-এ বিক্রয় করতে পারবো না। ধরে নিলাম এটা আমি 7,000 টাকায় বিক্রয় করলাম। কত টাকা কমে গেছে? 3,000 টাকা কমে গেছে। কেন কমে গেছে? ব্যবহার করার কারণে। স্থায়ী সম্পদ ব্যবহার করার কারণে যে ব্যয় হয় তার নামই অবচয়। এই যে 3,000 টাকা কমে গেছে, এটাই অবচয়। এখন প্রশ্ন হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে অবচয়ের হিসাব রাখবো কেন? এই যে একটা যন্ত্রপাতি 10,000 টাকায় ক্রয় করে আমি ব্যবহার করছি, এটা তো আর সারা জীবন ব্যবহার করা যাবে না। এক সময় এটা ব্যবহারের অনুপযুক্ত হয়ে যাবে, তখন নতুন করে আরও একটা যন্ত্রপাতির প্রয়োজন। নতুন করে আরও একটা যন্ত্রপাতি ক্রয় করার জন্য ব্যবসায়ের নগদ টাকা খরচ করতে হবে, তাহলে এটার হিসাব রাখাও প্রয়োজন। এই জন্য এটা যে ব্যবহার করা হচ্ছে, কী পরিমাণ অবচয় হচ্ছে সেটারও হিসাব রাখা হয়। এটা হলো অবচয় হিসাব রাখার প্রয়োজনীয়তা। অঙ্কের মধ্যে ডেপ্রিসিয়েশন দেওয়া থাকবে না, তখন নিয়ম হচ্ছে কোস্ট মাইনাস সলভেজ ভ্যালু বাগ লাইফ। কোস্ট মানে যে কোনো মেশিন কিংবা যন্ত্রপাতির মূল্য, এটা থেকে সলভেজ ভ্যালু বিয়োগ করতে হবে। তাহলে সলভেজ ভ্যালু কী? ভগ্নাবশেষ মূল্য। একটা যন্ত্রপাতি আমি ব্যবহার করছি আমার ব্যবসা প্রতিষ্ঠানে 10,000 টাকা, 5 বছর ব্যবহার করলাম। এখন ওই যন্ত্রপাতি কিংবা যে কোনো মেশিনারি আর ব্যবহার করা যাচ্ছে না। তো যখন ব্যবহার করা যাচ্ছে না, ওই অবস্থায় ওইটা কত টাকায় বিক্রি করা যাবে? তো মেশিনটা মনে করো আমি ফেলে দিয়েছি, ওই অবস্থায় ওইটা 500 টাকায় বিক্রি করা যাবে। ওই অবস্থায় যে মূল্যটা নির্ধারিত হয়, এটাই হচ্ছে সলভেজ ভ্যালু কিংবা ভগ্নাবশেষ মূল্য। লাইফ, মেয়াদকাল কিংবা আয়ুষ্কাল, কত বছর ব্যবহার করা যাবে, এটা হচ্ছে লাইফ। আচ্ছা, অঙ্কের মধ্যে পিভি ফ্যাক্টর বাইর করার প্রয়োজন পড়ে। তো পিভি ফ্যাক্টরের সূত্রটা 1/1 + r², এটা তোমরা এখন বুঝে নাও। এটা আমি আর পরে আলোচনা করব না,
তো পিভি ফ্যাক্টর বাইর করার নিয়ম, উদাহরণস্বরূপ 10% কিংবা 12% কস্ট অফ ক্যাপিটালের ফ্যাক্টর বাইর করার প্রয়োজন পড়বে। ধরে নিলাম আমি 10%-এর। এখন নিয়ম কি? নিয়ম হচ্ছে যে এই যে সূত্রটা 1 ভাগ 1 প্লাস আর এর মান কিন্তু 10%, এটাকে 100 দ্বারা ভাগ করে দশমিকে রূপান্তর করে 0.10 আমরা নিয়ে নিলাম। এর মান, এন মানে বছর, 1 নম্বর বছরের জন্য এখানে 1 দিব, দেখব যে উত্তরে কত আসে, 0.909 এরকম আসবে। তারপর 2 নম্বর বছরের জন্য পাওয়ার এখানে 2 দিব, 3 নম্বর বছরের জন্য পাওয়ার 3 দিব, 4 নম্বর বছরের জন্য 4, তারপর পাওয়ার দিয়ে দেখব ক্যালকুলেটরের মাধ্যমে কত আসে। এইভাবে এক একটা বছরের ফ্যাক্টর আমাদের বাহির করতে হবে। আচ্ছা, বাকিটা আমি অঙ্কের মধ্যে আরও বিস্তারিতভাবে বোঝাবো। এবার সূত্রগুলো। পিবিপি, পেব্যাক পিরিয়ড, বিনিয়োগ পরিশোধকাল, যেই পরিমাণ টাকা বিনিয়োগ করেছো এটা কত বছরে উঠে আসবে, এটা বাহির করার জন্য সূত্র হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ ডি। এনসিও হচ্ছে নেট ক্যাশ আউটলে, যে পরিমাণ বিনিয়োগ করেছো বা মেশিনের যে মূল্য, এটাই হচ্ছে এনসিও, নেট ক্যাশ আউটলে। বাকিটা অঙ্কের মধ্যে বোঝাবো। ক্যাশ ফ্লো কিংবা নগদ প্রবাহ যদি প্রতি বছর অসমান হয়, সমান যদি না থাকে, তখন প্রথম সূত্রটা ব্যবহার করা হবে। আর যদি প্রতি বছর সমান হয়, তখন পিভিপি বাইর করার জন্য এই সূত্রটা ব্যবহার হবে, যেখানে এনসিওকে সিএফইটি দ্বারা ভাগ করা হবে। আর সিএফইটির আরও একটা নাম আছে, বিভিন্ন বইয়ের মধ্যে তোমরা পাবে, এই বইয়ের নাম হচ্ছে এনসিবি। এআরআর বাইর করার সূত্র এভারেজ ইএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট। তারপর ইন্টু 100। এআরআরের সূত্র এভারেজ ইএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100। তো এভারেজ ইএটি বাইর করার আলাদা একটা সূত্র আছে, টোটাল ইএটিকে লাইফ কিংবা বছর দ্বারা ভাগ করতে হয়। আর এভারেজ ইনভেস্টমেন্ট বাইর করার জন্য এনসিও প্লাস অলওয়েজ ভ্যালু ভাগ 2। আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাইর করার সূত্র, এভারেজ ইএটিকে টোটাল ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হয়। আইআরআর বাইর করার সূত্র এ প্লাস সি ভাগ সি মাইনাস টি ইন্টু বি মাইনাস এ, যেখানে এ দ্বারা বোঝানো হয় লোয়ার ডিসকাউন্ট রেট, এগুলো আমরা অঙ্কের মধ্যে বুঝব। বি দ্বারা বোঝানো হয় হাইয়ার ডিসকাউন্ট রেট, লোয়ার ডিসকাউন্ট রেট মানে নিম্ন বাট্টার হার, হাইয়ার ডিসকাউন্ট রেট উচ্চ বাট্টার হার। এগুলো একেবারে সহজ। আমি অঙ্কের মধ্যে যদি এই তথ্যগুলো প্রয়োগ করে তোমাদের একবার বুঝিয়ে দেই, সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন। এখানে যে সি আছে, সি দ্বারা বোঝায় এনপিভি অফ এলডিআর, লো ডিসকাউন্ট রেটের এনপিভি। এখানে যে ডি আছে, ডি দ্বারা বোঝায় এনপিভি অফ এসটিআর, হাইয়ার ডিসকাউন্ট রেটের এনপিভি। প্রফিটেবিলিটি ইন্ডেক্স, টোটাল প্রেজেন্ট ভ্যালুকে এনসিও দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হয়। আর এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু বাইর করার জন্য টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিও বিয়োগ করতে হয়। প্রয়োজনীয় সূত্র এখানে আমি লিখে নিয়েছি। এখন আমি যদি একটা ম্যাথের সমাধান হাতে কলমে তোমাদের বুঝিয়ে দিই, তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আর ভালো করে বোঝার জন্য তোমরা ধৈর্য ধরে ক্লাসটা দেখো। আমি একবার প্রশ্নটা পড়ে নিচ্ছি। পদ্মা কোম্পানি ইজ থিঙ্কিং অফ ইনভেস্টিং ইন এ নিউ প্রজেক্ট। পদ্মা কোম্পানি চিন্তা ভাবনা করতেছে নতুন একটা প্রকল্পে বিনিয়োগ করবে। এ মেচিন কস্টিং টাকা 50,000 হ্যাজ টু বি প্রসিউড টু ইমপ্লিমেন্ট দিস প্রজেক্ট। একটা মেশিন ক্রয় করতে এই প্রজেক্টে 50,000 টাকা খরচ করতে হবে। এই যে মেশিনের মূল্য যেটা, এটাকে কোস্ট বলা হয়। যে কোনো অঙ্কের জন্য এটা মনে রেখো। The estimated life of the machine would be 5 years having no salvage value. The estimated life অর্থাৎ এই মেশিনের আনুমানিক মেয়াদকাল 5 বছর। আর নো সলভেজ ভ্যালু এটার মানে হচ্ছে 5 বছর পরে এই মেশিনের আর কোনো মূল্য থাকবে না, কিংবা কম টাকায় এটা আর বিক্রি করা যাবে না। ট্যাক্স রেট অফ দ্য কোম্পানি ইজ 40%। কোম্পানির ট্যাক্স রেট 40% অ্যান্ড ডাজ নট গেট এনি ইনভেস্টমেন্ট অ্যালোয়েন্স, এবং এখানে কোনো বিনিয়োগ সঞ্চিতি নাই। দি কোম্পানি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স মানে সিএফবিটি উড বি অ্যাজ ফলোস। কোম্পানির সিএফবিটি নিচে দেওয়া হয়েছে, এট দি ইয়ার এন্ড সিএফবিটি। ফার্স্ট ইয়ারে 10,000, সেকেন্ড ইয়ারে 11,000, থার্ড ইয়ারে 14,000, ফোর্থ ইয়ারে 15,000, ফিফথ ইয়ারে 25,000। প্রতি বছরে দেখা যাচ্ছে সিএফপিটি কিংবা ক্যাশ ফ্লো এখানে অসমান।
ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, আমাদের এখানে করণীয় পেব্যাক পিরিয়ড, পিবিপি এর মান, এভারেজ রেট অফ রিটার্ন, নেট প্রেজেন্ট ভ্যালু এর 10% ডিসকাউন্ট রেট, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এই ম্যাথের সমাধানটা করতে হবে। এবার আমি নির্দিষ্ট নিয়ম মেনে তোমাদেরকে এই ম্যাথের সমাধানটা দেখিয়ে দিচ্ছি। যদি অঙ্কের মধ্যে সিএফবিটি দেওয়া থাকে তখন আমাদের কাজ হচ্ছে যে একেবারে সিএফএটি পর্যন্ত যেতে হবে। এখানে যতগুলো আছে, পেব্যাক পিরিয়ড বাহির করার জন্য বলা হয়েছে, এআরআর বাহির করার জন্য বলা হয়েছে অঙ্কের মধ্যে, তারপর নেট প্রেজেন্ট ভ্যালু এইটা বাহির করার জন্য বলা হয়েছে। তো করণীয় হচ্ছে আমি একেবারে সিএফবিটি থেকে এই নিয়ম মেনে সিএফইটি পর্যন্ত যাব। তো কী কাজ, আগে সিএফবিটি থেকে অবচয় ডেপ্রিসিয়েশন বিয়োগ করতে হবে, পাওয়া যাবে ইবিটি। ইবিটি থেকে ট্যাক্সের টাকা বিয়োগ করে পাওয়া যাবে ইএটি। ইএটি এর সাথে পুনরায় ডেপ্রিসিয়েশন যোগ করে পাওয়া যাবে সিএফএটি। সকল অঙ্ক কিন্তু একই নিয়ম, একটা পারলে তুমি সব পারবে। এখন ডেপ্রিসিয়েশন কত এটা তো বাইর করতে হবে, তখন সূত্র হচ্ছে কোস্ট মাইনাস অলওয়েজ ভ্যালু ভাগ লাইফ, আগে আমরা বাইর করে নিব। আর নির্দিষ্ট যে টেবিলটা আমি অঙ্কন করে নিয়েছি, এই টেবিলটা যে কোনো অঙ্কের মধ্যে এই টেবিলের কাজ করতে হবে। তার আগে আমরা বাইর করে নিব ডেপ্রিসিয়েশনের পরিমাণ। ডেপ্রিসিয়েশন সূত্র হচ্ছে কোস্ট মাইনাস অলওয়েজ ভ্যালু ভাগ লাইফ। এই যে মেশিনের মূল্য 50,000 টাকা, এটা হচ্ছে কোস্ট। এই 50,000 টাকাকে কোস্টও বলা যেতে পারে, এনসিও বলা যেতে পারে, এটা মনে রেখো। লাইফ হচ্ছে এই মেশিনটা কত বছর ব্যবহার করা যাবে, 5 ইয়ার্স ব্যবহার করা যাবে। আর এটা সলভেজ ভ্যালু, নো সলভেজ ভ্যালু মানে সলভেজ ভ্যালু 0। অতএব কোস্ট হচ্ছে 50,000, মেয়াদ হচ্ছে 5 বছর, সলভেজ ভ্যালু হচ্ছে 0। আমরা জায়গা মতো এগুলো বসিয়ে দিচ্ছি। ডেপ্রিসিয়েশনের সূত্র এটা। কোস্ট হচ্ছে কি পরিমাণ ছিল, 50,000 টাকা, সলভেজ ভ্যালু 0, মেয়াদ হলো 5 বছর। তখন উত্তরে কত আসে, 50,000কে 5 দ্বারা ভাগ করলে 10,000 টাকা। এটাই অবচয় কিংবা ডেপ্রিসিয়েশন, এটাকে বাইর করে নিব। লক্ষ্য করো, প্রথমে বছর, সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করলে ইবিটি পাওয়া যাবে, ইবিটি থেকে ট্যাক্সের টাকা বিয়োগ করলে ইএটি পাওয়া যাবে, ইএটি এর সাথে পুনরায় ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফইটি পাওয়া যাবে। যদি পেব্যাক পিরিয়ড, এভারেজ রেট অফ রিটার্ন এতটুকু পর্যন্ত থাকে তখন এই পরিমাণ টেবিলটা হবে। কিন্তু যদি অঙ্কের মধ্যে এই যে বলা হয়েছে নেট প্রেজেন্ট ভ্যালু বাহির করতে হবে, এখানে পেব্যাক পিরিয়ড বাহির করতে হবে, এভারেজ রেট অফ রিটার্ন বাহির করতে হবে, নেট প্রেজেন্ট ভ্যালু বাহির করতে হবে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তো কোনো অঙ্কের মধ্যে যদি নেট প্রেজেন্ট ভ্যালু কিংবা প্রফিটেবিলিটি ইন্ডেক্স এটা বাহির করার জন্য বলা হয়, এই জন্য বাড়তি গড়গুলো বেড়ে যাবে। মানে সিএফইটি থেকে এই পিবি ফ্যাক্টরের গড়, পিবির গড়, কিউমুলেটিভ সিএফইটির গড়টা কিন্তু বেড়ে যাবে। কেন, এটা আমি অঙ্কের মধ্যে এক এক করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন ডেপ্রিসিয়েশন তো বাইর করে নিলাম, এক এক করে টেবিলটা পূরণ করে নিচ্ছি। শুরুতে ইয়ার, তো বছর আছে কত বছর, এখানে বছর আছে 5টা বছর। তো এটা লিখে নিব 2, 3, 4, 5। এবারে ফার্স্ট ইয়ারের সিএফপিটি 10,000, সেকেন্ড ইয়ারের 11,000, থার্ড ইয়ারের 14,000, ফোর্থ ইয়ারের 15,000, ফিফথ ইয়ারের 25,000। এটা আমরা বসিয়ে দিব। ফার্স্ট ইয়ারে হচ্ছে 10,000, সেকেন্ড ইয়ারের 11,000, 11,000 পরে 14,000, তারপর 15,000, 15,000 পরে 25,000। সিএফবিটির পরিমাণ বসানো হলো। ডেপ্রিসিয়েশন আমরা এখানে পেয়েছি 10,000 টাকা, তাহলে ডেপ্রিসিয়েশন প্রতিটা করে 10,000 করে বসাতে হবে। প্রতিটা করে 10,000 করে বসানো হলো। নিয়ম কি, নিয়ম হচ্ছে সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করতে হবে, বিয়োগ করলেই কিন্তু ইবিটি পাওয়া যাবে। তাহলে আমি বিয়োগ করে নিচ্ছি, অর্থাৎ 10,000 থেকে 10,000 বিয়োগ করলে এখানে হবে 0।
তাই তো? 11,000 থেকে 10,000 বিক করলে এখানে হবে 1,000। 14,000 থেকে 10,000 বিক করলে এখানে হবে 4,000। 15 থেকে 10 বিক করলে 5,000। 25 থেকে 10 বিক করলে 15,000। এতটুকু ক্লিয়ার? পরের নিয়মটা কি? ইবিটি যে পরিমাণ পাওয়া হয়েছে এই টাকার উপরে ট্যাক্স রেট বাদ দিতে হবে। প্রশ্নের মধ্যে উল্লেখ আছে দি ট্যাক্স রেট অফ দি কোম্পানি 40%। অতএব ইবিটি এর টাকাগুলো লক্ষ্য করো। ইবিটিতে যে পরিমাণ টাকা আছে এই প্রতিটা টাকার 40% ট্যাক্স রেট আমরা এখানে বসাবো। 0 এর কোনো ট্যাক্স রেট হবে না, 0ই থাকবে। 1,000-এর 40% হবে 400। 4,000-এর 40% হবে 1,600। 5,000-এর 40% হবে এখানে 2,000। 15,000-এর 40% হবে এখানে 6,000। এখন নিয়ম কি? এখন নিয়ম হলো ইবিটির টাকা থেকে ট্যাক্সের টাকা বিক করলে ইএটি পাওয়া যাবে, তাহলে বিক করতে হবে। ওকে, আমরা এখন বিক করতেছি। এই 0 থেকে 0 বিক করলে তো 0 হবে। 1,000 থেকে 400 বিক করলে এখানে 600 হবে। 4,000 থেকে 1,600 যদি বিক করা হয় এখানে থাকবে 2,400। 5,000 থেকে 2,000 বিক করলে 3,000। 15,000 থেকে 6,000 যদি এখানে বিক করা হয় এখানে থাকবে 9,000 টাকা। ইএটি পাওয়া হলো। এখন নিয়ম হলো ইএটি এর সাথে ওই যে উপরে ডেপ্রিসিয়েশন যেটা যেই পরিমাণ আছে এটা যোগ করে নিতে হবে। ইএটি এর টাকার সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফইটি পাওয়া যাবে। এটাই নিয়ম, যে কোনো অঙ্কের মধ্যে এভাবেই তোমাদের সমাধান করতে হবে। তাহলে ইএটি এর টাকার সাথে ডেপ্রিসিয়েশনের টাকা আমি যোগ করে নিচ্ছি। ইএটি আছে এখানে এই যে 0, 600, 2,400, 3,000, 9,000। এখন ডেপ্রিসিয়েশন 10,000 করে আছে, তার মানে এই প্রতিটার সাথে 10,000 যোগ। 0 এর সাথে যদি 10,000 যোগ করা হয় তাহলে এখানে হবে 10,000। এখানে হবে 10,000। 600 এবং 10,000 যদি যোগ করা হয় 10,600। 10,000 এবং 2,400 যোগ করলে হবে 12,400। 3,000 আর 10,000 যোগ করলে 13,000। 9,000 আর 10,000 যোগ করলে 19,000। এখন আমরা সিএফইটি পেয়ে গেলাম। যদি অঙ্কের মধ্যে পেব্যাক পিরিয়ড, এভারেজ রেট অফ রিটার্ন এগুলো যদি বলা হয় তখন এই সিএফইটি পর্যন্ত থাকতে হবে। কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালু এর 10% ডিসকাউন্ট রেট থেকেও এখানে দেওয়া আছে। নেট প্রেজেন্ট ভ্যালু যদি বলা হয় তাহলে অতিরিক্ত আরও 3টা গড়ের কাজ করতে হবে। আর যে 10% দেওয়া আছে এই যে ফ্যাক্টর বাইর করার সূত্র, এটা 1/1 + r/10। তো এই সূত্রটা, ফ্যাক্টর বাইর করার সূত্রটা বসিয়ে এখানে প্রয়োগ করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। যেমন সূত্রটা কী ছিল, 1/1 + r এর মান কিন্তু এখানে 0.10। এখন পাওয়ার এন এর মান যদি আমি 1 দেই তখন এখানে 0.9091 এটাই কিন্তু উত্তরে আসবে। 0.9091। তখন এটা 1 নম্বর বছরে বসাও। যদি 2 নম্বর বছরের জন্য এন এর মান 2 বসাই, ক্যালকুলেটরে দেখবেন এটার উত্তরে আসে 0.8264। ক্যালকুলেটরে এটা কিন্তু পেয়ে যাবেন। তো এটা 2 নম্বর করে বসাও, 0.8264। ঠিক একই রকমভাবে যদি পাওয়ার হিসাবে বছরের মান এখানে 3 দাও, 3 দেওয়া হলে এখানে হবে 0.7513। তো পাওয়ার এখানে যদি 4 দেওয়া হয় একই নিয়মে যদি 4 দেওয়া হয় 0.6830। যদি এখানে এন এর মান পাওয়ার 5 দেওয়া হয় তখন পাওয়া যাবে 0.6209। 0.6209 আমরা এখানে পেয়ে যাব। ওকে, এবারে প্রেজেন্ট ভ্যালু বাইর করার নিয়মটা কি? এই যে সিএফইটির যে টাকাটা
এটার সাথে ফ্যাক্টরের এই দুইটা গুণ করা হবে, দুইটা গুণ করলেই আমরা পিবি এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, এখানে আরও একটা কথা বলে রাখি, পেব্যাক পিরিয়ড বাইর করার জন্য এই কিউমুলেটিভ সিএফইটির মানটা প্রয়োজন। এটা চাইলে আমরা আগেও লিখতে পারি বা শেষেও লিখতে পারি, সমস্যা নেই। কিউমুলেটিভ সিএফইটির মান এটা কিন্তু পেব্যাক পিরিয়ড বাইর করার জন্য প্রয়োজন। আমি এখানে পিবির মানটা বসিয়ে দিচ্ছি। 10,000 এবং 0.9091 এই দুইটা যোগ করলে 9,091 হবে। এই দুইটা গুণ করলে 10,600 আর 0.8264 এই দুইটা যদি গুণ করা হয় তখন 8,760। 12,400.7513 গুণ করা হলে 9,316। 13,000 আর 0.6830 গুণ করা হলে 8,879। 19,000 আর 0.6209 গুণ করা হলে 11,797। পিবি এর মান, তো এখানে আমরা যোগ করে নিব টোটাল প্রেজেন্ট ভ্যালু, টিপিভি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। পিবি এর সবগুলো মান যদি যোগ করে নেওয়া হয় তখন এখানে পাওয়া যাবে 47,843। 47,843 কিউমুলেটিভ সিএফইটি এটা প্রয়োজন শুধুমাত্র পেব্যাক পিরিয়ড বাইর করার জন্য। তো এটা বাইর করার নিয়ম কি, সিএফইটির মধ্যে প্রথমে যে 10,000 আছে 10,000 বসবে। আচ্ছা, আমি বসিয়ে দিচ্ছি 10,000। এখন পরপর যোগ হবে, এই 10,000-এর সাথে সিএফইটির পরেরটা 10,400 যোগ করা হবে। 10,000-এর সাথে 10,400 যোগ করা হলে এখানে হবে 20,400। 20,400 এর সাথে পরেরটা 12,400 যদি যোগ করা হয় এখানে হবে 33,000। 33,000-এর সাথে 13,000 গুণ করা হলে এখানে হবে 46,000। 46,000-এর সাথে পরেরটা 19,000 যোগ করা হলে এখানে হবে 65,000। অঙ্কের মধ্যে যেহেতু এভারেজ রেট অফ রিটার্ন আছে তখন এই যে ইএটি, যেটা টোটাল ইএটি এর টাকাগুলো যোগ করে নিব। টোটাল ইএটি এর টাকা এটা যদি যোগ করা হয় তখন 600, 2400, 3,000, 9,000 যোগ করলে হবে এখানে 15,000। এটা হচ্ছে টোটাল ইএটি, যোগ করে নিলাম। আচ্ছা, আমি আবারও বলছি, অঙ্কের মধ্যে পেব্যাক পিরিয়ড আছে, তারপর পেব্যাক পিরিয়ড আছে, এভারেজ রেট অফ রিটার্ন আছে, নেট প্রেজেন্ট ভ্যালু আছে। পেব্যাক পিরিয়ডের জন্য সিএফইটি বাইর করে কিউমুলেটিভ সিএফইটি এটার প্রয়োজন, আর নেট প্রেজেন্ট ভ্যালু বাইর করার জন্য ফ্যাক্টর এবং পিভি এইটার মান প্রয়োজন। তো এগুলো আমরা টেবিলে বাইর করলাম। এখন এক এক করে করণীয় দেখো, আগে পেব্যাক পিরিয়ড বাইর করে নিব, তারপর এভারেজ রেট অফ রিটার্ন। এখন সূত্রের প্রয়োজন। পেব্যাক পিরিয়ডের সূত্র হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ ডি। তো এগুলো বাইর করার নিয়মটা কি দেখো। বর্তমান অঙ্কের মধ্যে এনসিও এর মান হচ্ছে 50,000 টাকা। এখন কিউমুলেটিভ সিএফইটি এই গড়ে লক্ষ্য করে দেখতে হবে যে 50,000 টাকা কত বছরে আসে। আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর বছরে 10,000 টাকা আসে, 2 নম্বর বছরে 20,600, 3 নম্বর বছরে 33,000, 4 নম্বর বছরে 46,000 আর 5 নম্বর বছরে 65,000 টাকা। আমার বিনিয়োগের পরিমাণ কিংবা এনসিও এর পরিমাণ প্রয়োজন হলো 50,000 টাকা। দেখা যাচ্ছে 5 নম্বর বছরে 65,000 বেশি চলে আসে, তো বেশিটায় থাকা যাবে না, কমটায় থাকতে হবে। 50,000-এর উপরেরটা ধরা যাবে না, এর কম যেটা আছে ওইটা ধরতে হবে। তাহলে দেখা যাচ্ছে 46,000 আছে, তো কম যেটা আছে এটাই হচ্ছে সি এর মান। এটা হলো সব সময় সি, যে কোনো অঙ্কের জন্য। তারপর এই সি এর সোজা সিএফইটির গড়ের এক গড় নিচে আমরা নেমে যাব সব সময়। যেমন এটা তো আমরা সি নির্ধারণ করেছি, সি এর সোজা এই যে সিএফইটির গড় আছে এটার এক গড় নিচে আমরা সব সময় নেমে যাব। এটাই হচ্ছে ডি এর মান। যে কোনো অঙ্কের মধ্যে এভাবেই আমরা নির্ধারণ করব। এটা হচ্ছে ডি এর মান। আচ্ছা, এটা হলো ডির মান 19,000, আর সির মান আমরা এখানে পেয়েছি
সির মান হচ্ছে 46,000। সি এর মান 46,000, ঠিক সোজা সিএফিটির এক গড় নিচে নেমে গেলে এটা হলো ডি এর মান। এখন এই সি এর সোজা যে বছর থাকবে, এই যে 4 আছে, এটা হচ্ছে এর মান, যে কোনো সময় এটাই নিয়ম। তাহলে এর মান 4, সি এর মান 46, ডি এর মান 19, এনসিও এর মান তো 50,000 অঙ্কের মধ্যে আছে, ওই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। এখানে এর মান হচ্ছে 4, এনসিও 50,000, সি এর মান 46,000 পেয়েছি, ডি এর মান 19,000, এর মান 4 প্লাস এনসিও 50,000, সি এর মান 46,000, ডি এর মান 19,000। 50 থেকে 46,000 বিয়োগ করলে এখানে থাকবে 4,000 ভাগ 19,000। 4,000কে 19,000 দ্বারা ভাগ করলে এখানে হবে 0.21, যোগ করে নিব 4.21 ইয়ার্স। এখানে যে আমরা বাইর করলাম পিবিপি, পেব্যাক পিরিয়ড, অর্থাৎ যে 50,000 টাকা বিনিয়োগ করেছি এটা 4.21 বছরে ফেরত পাওয়া যাবে, এটাই পেব্যাক পিরিয়ড আমরা বাইর করলাম। 2 নম্বরে করণীয় এভারেজ রেট অফ রিটার্ন, আমরা সূত্রটা দেখে নিব। সূত্র হচ্ছে এভারেজ ইএটি বা এভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100। আবার এভারেজ ইএটি বাইর করার জন্য সূত্র হচ্ছে টোটাল ইএটিকে বছর দ্বারা ভাগ করতে হবে। আর ইনভেস্টমেন্ট বাইর করার জন্য সূত্র হচ্ছে এই কস্ট কিংবা এনসিও এবং সলভেন্স ভ্যালু দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, এটাই নিয়ম। তো এই সূত্রগুলো আমি বসিয়ে দিচ্ছি, সময় যাতে কম লাগে আগে লিখে নেই। সূত্র সমূহ লিখে নিলাম। আর ইএটি আমরা নিব টেবিল থেকে। এই যে ইএটি, টোটাল ইএটি 15,000 টাকা। এই 15,000কে যদি আমরা বছর 5 দ্বারা ভাগ করি তখন এভারেজ ইএটি, গড় যে ইএটি, এটার মানটা কিন্তু আমরা পেয়ে যাই। তো এই যে দেখো, টোটাল ইএটি ছিল 15,000, বছর হলো 5টা। 15,000কে যদি 5 দ্বারা ভাগ করা হয় 3,000 এখানে আমরা পাবো, 3,000 টাকা। এভারেজ ইনভেস্টমেন্ট বাইর করার জন্য কোস্ট কিংবা এই এনসিও অঙ্কের মধ্যে আছে 50,000, সলভেন্স ভ্যালু 0, 2 দ্বারা ভাগ করতে হবে, 2 এটা সূত্রের 2। তাহলে 50,000 ভাগ 2, এখানে হবে টাকা 25,000। তো এভারেজ ইএটি পেয়ে গেলাম, এভারেজ ইনভেস্টমেন্টও পেয়ে গেলাম। এভারেজ ইএটি 3,000, এভারেজ ইনভেস্টমেন্ট এখানে পেয়েছি 25,000 গুণ 100। 3,000কে 25,000 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে 12%। এখানে যেহেতু গুণ 100 আছে এই জন্য উত্তরে পার্সেন্ট দিতে হবে। পরে হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু, 10% ডিসকাউন্ট রেট ধরে। তো নিট প্রেজেন্ট ভ্যালু সূত্র হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। টোটাল প্রেজেন্ট ভ্যালু আমরা অঙ্কের মধ্যে পেয়েছি। এই মানটা বসানোর জন্যই মূলত এখানে এই পিবি এবং ফ্যাক্টর, এই পিবি ফ্যাক্টর দুইটা গুণ করে টোটাল প্রেজেন্ট ভ্যালু 47,843 আমরা পেয়েছি। টোটাল প্রেজেন্ট ভ্যালু 47,843 মাইনাস এনসিএ হচ্ছে 50,000। 47,843 থেকে 50,000 বিয়োগ করলে এখানে মাইনাসের নেগেটিভ মান 2,157 চলে আসে। এটা হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু। আরেকটা রিকোয়ারমেন্ট আছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। সূত্র কি? টোটাল প্রেজেন্ট ভ্যালুকে
এনসিও দ্বারা ভাগ করতে হবে, তারপর 100 দ্বারা গুণ করতে হবে। সূত্রটা লিখে নিচ্ছে। টোটাল প্রেজেন্ট ভ্যালু এইটা নিব 47,843, এনসিও 50,000, 47,843কে 50,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা যদি গুণ করা হয় তখন 95.69% উত্তর। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। এই যে একটা ক্লাস মনোযোগ দিয়ে দেখেছো, পরবর্তী ক্লাসে যে ম্যাথের সমাধান বোঝানো হবে ওইগুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে।